আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক সৈয়দ এনামুল হক নিপু, ক্রাইম টিভি থেকে। কেমন আছেন আপনারা? আমি আগেই বলেছি যে আমি আজকে আহ, একেবারে ভিন্ন ধাঁচের কথা বলবো। পুলিশ সম্পর্কে আমি কিছু কথা বলবো। আমি জানি এতে অনেক পুলিশ আহ, মনে আঘাত পাবেন, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করবেন যে আমি কি বলেছি, আমার কথাটা একটু চিন্তা করবেন। তারপর আঘাত যদি হয় বা আমার যদি অন্যায় হয়, তাহলে আমি আপনাদের কাছে সরি। কিন্তু কথাটি আমার বলতেই হয়, কারণ এখন আমি আমার বয়স হয়ে গেছে 59। আমি যে কোনো সময় আহ, মৃত্যুর কোলে ঢলে পড়ব। তাই আমি কথাটি জানিয়ে রাখতে চাই আমার সন্তানদের উপলক্ষে এবং জনসাধারণকে এবং পুলিশকে। আমি আমার কথাটি বলার আগে আমি দু একটি কথা আমি বলছি। সেটা হলো 1971 সালের মুক্তিযুদ্ধে আমার বয়স তখন 5 চলছে। ঠিক ওই সময় 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইটের নামে পাকিস্তানিরা গণহত্যা শুরু করে, এবং আপনারা জানেন যে সর্বপ্রথম তারা টার্গেট করেছে রাজারবাগ পুলিশ লাইন এবং ইপিআর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তা আমরা আমরা পুলিশ লাইনের খুব কাছাকাছি বসবাস করতাম। তো যখন পুলিশ লাইন বোম্বিং করা হচ্ছে, ওই গভীর রাতে আপনার আমাদের দরজা নক করছে কেউ। তো আব্বা তো যখন আমাদের মানে যখন গোলাগুলি শুরু হয় এবং একের পর এক মর্টার সেল বিমান হামলা হচ্ছিল, ওই সময় আমার আব্বা সমস্ত জানালা দরজায় আপনার ওই যে কাঠ দিয়ে বন্ধ করে দিয়েছিল। তখন তো খাট ছিল না, চৌকি ছিল চারকোনা। সেই চৌকিগুলা দিয়ে দিয়ে আপনার বন্ধ করে রেখেছিল, যেন কোনো বুলেট আসলেও ওটার জোর কমে যায়। আর আমরা যখন ছোট ছিলাম আমাদের কানে তুলা দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে দরজার নক শুনে আমার বাবা অনেক মানে ধীরে 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 দরজাটা খুললেন, দেখেন এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, জাস্ট একটা স্যান্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরা। হাফ প্যান্ট, আপনার সুতির হাফ প্যান্ট, যেগুলো আমরা সাধারণত প্যান্টের ভিতরে পরি, সুতির হাফ প্যান্ট পরা। এই পরিস্থিতিতে সে নিজেকে পুলিশ পরিচয় দিল এবং আমার আব্বার কাছে এসে বলল যে তার মানে 17টা রাইফেল তার কাছে আছে, এই অস্ত্রগুলো রাখতে হবে, তারা সঠিক সময় মতো এসে নিয়ে যাবে, এমন একটা কথা বলল। তখন আমার আব্বা আমাকে দিয়ে, মানে আমি তখন জাগনা ছিলাম, কারণ ওই রাতে তো আসলে কেউই ঘুমায়নি। তো আমি দাঁড়ালাম গার্ড হিসাবে, যে আমাকে বলা হলো যে কেউ আসলে তাদেরকে বলার জন্য, এবং তারা আমার বাসার সামনে যে মেন হোলটা আছে, হ্যাঁ, যেটা যেখান দিয়ে সবার ড্রেনের ময়লা যায়, ওইটার ভিতরে রাইফেলগুলা রাখলো। রেখে, ওগুলো সব রাইফেল কিন্তু 303, এখন আমরা বুঝি যে ওইটা 303। তো ওই রাইফেলগুলো রাখলো। ঠিক 2 দিন পরে 28 তারিখের দিকে ওই ভদ্রলোক আবার আসলো এবং এসে সমস্ত রাইফেল নিয়ে গেল, কিন্তু একটা রাইফেল রয়ে গেছে, এটা কোনোভাবে তিনি উঠাতে পারছিলেন না। এবং এই এই শুধুমাত্র সেই দিনও আমি দাঁড়িয়েছিলাম যে কেউ আসে কিনা বলার জন্য। এবং এই রাইফেলটার জন্য কিন্তু আমাদের ঘরে অনেক বড় সমস্যা হতে পারতো, কারণ সেনাবাহিনীরা এসে, পাকিস্তানি আর্মিরা এসে আমাদের পুরো এলাকা ঘেরাও করেছে এবং বাড়ি বাড়ি সার্চ করেছে এই রাইফেলটা পাওয়ার কারণে। কারণ সুইপার ড্রেনেজ ময়লা যাচ্ছিল না, ড্রেন ভরে গেছে ম্যানহোলটা, যার কারণে সুইপার এসে এটা সাফ করতে যেয়ে ওই রাইফেলটা পেয়েছে। এরকম পরিস্থিতি এলো। পুলিশের সাথে আমার প্রথম সাক্ষাৎ। এরপর আমরা বড় হয়ে গেলাম। আর যখন আমি প্রথম ব্যক্তিগতভাবে আমি প্রথম গ্রেপ্তার হয়েছি, তখন আমি আহ, ছাত্রলীগ করতাম। মাত্রই মাত্রই স্কুল পাশ করে কলেজে ভর্তি হয়েছি 1983 সাল। আহ, মানে 82 সালে আমি পাশ করেছি এসএসসি, এবং কলেজে ভর্তি হয়েছি। এবং 1983 সালে আমি প্রথম ওই যে এরশাদ সাহেবের যে মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা মিছিলে আমরা যাওয়ার উদ্দেশ্যে আমরা বাইতুল মোকাররমের সামনে গেলাম। তখন আমাদের উপরে পুলিশ লাঠিচার্জ করলো প্রথম, তারপর টিয়ার গ্যাস, এবং পরবর্তীতে
গুলি করে আমাদের উপরে, এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী চলে আসে এবং সেনাবাহিনী এসে আমাদের গ্রেপ্তার করে ফেলে। ওই প্রথম গ্রেপ্তারটা হয় সেনাবাহিনী কর্তৃক, কিন্তু পুলিশের সাথে ওই দ্বিতীয়বার আমার ধস্তাধস্তি হয়, ওই দ্বিতীয়বার। কিন্তু পুলিশের প্রতি আমার কেমন যেন একটা দরদ ছিল সব সময়, কারণ আমার এক মামা ছিলেন। উনি প্রথমে আমি যখন প্রথম আর্মি দিয়ে গ্রেপ্তার হই 83 সালে, উনি স্পেশাল ব্রাঞ্চেস সিটি এসপি ছিলেন। পরবর্তীতে উনি ঢাকার পুলিশ কমিশনার এবং সম্ভবত এসবির চিফ ছিলেন। হ্যাঁ, তো এর পরবর্তীতে বিএনপি এসে ওনাকে আহ, আহ, কি করেছে, সাসপেন্ড করেছে বা ডিসমিস করেছে বা অব্যাহতি দিয়েছে বিএনপি আসার পর। যাই হোক, কারণ আমাদের জেনারেশন বাই জেনারেশন ফ্যামিলি আওয়ামী লীগের সাথে জড়িত, এই কারণে হয়তো করেছে। কিন্তু উনি সৎ পুলিশ হিসেবে পরিচিত বাংলাদেশ পুলিশে। তো ওই জন্য পুলিশের প্রতি আমার একটু মায়া ছিল। তা আমি এবার আসি মূল ঘটনায়, কি ঘটেছিল আমার সাথে। আমি পরে আমাকে কেন যেন পুলিশ সবসময় ধরতো, আপনার 87 সালের পর থেকে। এর আগের তো কথা বললাম, এখানে কিন্তু আর্মিরা আমাকে যে ধরেছে, এখানে কোনো মামলা হয়নি। আপনার সামরিক উপঅঞ্চল ক, যেটা বর্তমানে শাহবাগ থানার ঠিক পিছনে একটা ছিল, এখন গাড়ির ড্যাম্পিং সম্ভবত, ওইখানে রাখা হয়েছিল 3 দিন। এবং শুধু আন্ডারপ্যান্ট বসিয়ে, মানে পরা ছিল আন্ডারপ্যান্ট খালি গায়ে, এবং প্যান্ট ছাড়া ওইখানে বসিয়ে রেখেছিল 3 দিন। 3 দিন পরে ছাড়া পেয়েছি আর কি, কিন্তু কোনো মামলা হয়নি। প্রথম মামলা হয় আপনার আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, তাও পুলিশই করে জিনিসটা। অন্য কাউরে দিয়ে করায়, কিন্তু পুলিশ এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং পরবর্তীতে এই আমাকে ধরে নিয়ে ইচ্ছা মতো পিটায়, অথচ আমার কোনো মামলার ভিতরে আমার কোনো নামও ছিল না, এবং আসামি কোনো নামও বলেনি, আমার নামও বলেনি, যার বাদী আমার নামও বলেনি বাদী। অথচ পুলিশ কিন্তু আমাকে গ্রেপ্তার করে, 87 সাল তখন, গ্রেপ্তার করে আমাকে ইচ্ছা মতো টর্চার করে আমাকে জেল হাজতে পাঠায়। এ হলো আমার এই যে তৃতীয়বার পুলিশের সাথে। এরপরে এমন একটা কাজ হয়ে গেল যে পুলিশ যেখানে আমাকে পায় ধরে, যেখানেই পায় ধরে। অন্তত এক রাত হলো আমাকে মামলা না করলেও বসিয়ে রাখে থানায়, অথবা আপনার পুলিশ ফাঁড়ির সামনে বসিয়ে রাখে বেঞ্চের ভিতরে, অথবা রাস্তায় বসিয়ে রাখে, এরকম অবস্থা করেন পুলিশ। আর রাস্তায় আমাকে কুকুর, এই কুকুরও আমাকে ধরতো, কুকুর যেখানে পেতো আমাকে কামড়াতো, গায়ে খামচি দিত, আমাকে আটকে রাখতো। এই অবস্থা না, মানে কুকুর আর পুলিশের জন্য আমি বের হতে পারতাম না। এই অবস্থা ছিল আমার, দিন হোক রাত হোক। এখন আমি একটি ঘটনা বলবো। 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসে, তারপর আমি কিন্তু ওই সময় সরকারি চাকরি করতাম। আমি চাকরি করছিলাম ঠিকঠাক মতোই। কিন্তু 2004-এ এসে আমার চাকরি চলে যায়, যেটা আমাকে 2005-এ জানায় যে আপনার চাকরি 2004 থেকে চলে গেছে। এবং কি জন্য চলে গেছে, যে আমি আনঅথরাইজড অ্যাবসেন্ট ছিলাম, ওটা বলতে চাই। কিন্তু আমি মেডিকেল ছুটিতে গিয়েছিলাম, আমাকে তারা সেই দরখাস্তটা লুকিয়ে রেখে আনঅথরাইজড অ্যাবসেন্ট করে আমার চাকরিটা ডিসমিস করে ফেলো। অত 17 বছরে সরকারি চাকরি এইভাবে যায় না কোনো বেনিফিট ছাড়া। যাই হোক, এরপরেও আমি যখন খুব কষ্টে আছি, তখন আমি বনশ্রী 8 নাম্বার যে রোডটা, সেটা দিয়ে আমি হেঁটে 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 গোরান যাচ্ছিলাম। 8 নম্বর রোড দিয়ে বের হয়ে আমি জাস্ট ফকিরাপুলের উদ্দেশ্যে যাব, এরকম পজিশন, বের হয়ে যাচ্ছিলাম। ঠিক মাঝামাঝি এখানে একটা গার্মেন্ট ছিল, এটা আমার এখন আছে কিনা আমি জানি না। 8 নম্বর রোডের মাঝামাঝি একটা গার্মেন্টস ছিল। তো ওই গার্মেন্টসের সামনে, সরি এটা 8 নম্বর রোড না, এটা 9 নম্বর রোড, বনশ্রী 9 নম্বর রোড, যেটা ওদিক থেকে বের হয়ে আমি গোরান হয়ে মতিঝিল যেতাম আর কি, ফকিরাপুল যাব। জাস্ট আমি 9 নম্বর রোডের ঠিক মাঝামাঝি এই ছিল আপনার একটা গার্মেন্টস ছিল। তো ওই গার্মেন্টসের ঠিক কাছে একটা মেয়ে কাঁদতেছিল রাস্তায়। তো আমি দেখলাম মেয়েটার পোশাক পরিচ্ছদ খুব ভালো, এবং মেয়েটা কান্নাকাটি করতেছে। তো আমার মানে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগলো যে আসলে মেয়েটা কেন কাঁদতেছে। আমি মেয়েটাকে প্রশ্ন করলাম যে তুমি কাঁদতেছো কেন, কিন্তু কোনোভাবে বলে না। তখন বললাম যে বলো তুমি। এবং ওই মেয়েটার কথাবার্তাতেও বোঝা গেল যে ভদ্র ঘরের মেয়ে। যখন আমি বলছি বলো বোন, তখন সে বলে যে দেখেন, আমি তো আমার বোনের সাথে কথা বলে আমি আমি মুন্সিগঞ্জ থাকি, টঙ্গী কি মুন্সিগঞ্জ, টঙ্গী মানে কি ধরনের এইরকম একটা নাম আছে।
তো আমি মুন্সিগঞ্জ থাকি, মুন্সিগঞ্জ থেকে আসছি আমার বোনের কাছে। এখন এসে দেখি যে দরজায় তালা। তো বাড়িওয়ালার ঘরে বসেছিলাম সকালে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আসে না। এখন বাড়িওয়ালা তাদের সাথে যোগাযোগ করেছে, তারা নাকি এখন নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে বাড়িওয়ালা এখন আমাকে বলছে যে তুমি তোমার বাড়িতে ফেরত যাও। কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। আমি একটা অসহায় অবস্থার ভিতরে আছি। আমি কি করে যাই? এখন প্রায় সন্ধ্যা। তখন আমি চিন্তা করলাম যে আপনি কি টঙ্গী বাড়ি, মুন্সিগঞ্জ টঙ্গী বাড়ি। আপনি কি চিনবেন? কয় হ্যাঁ, আমাকে তো গাড়িতে উঠাই দিলে আমি ই করবো। আমি কই ঠিক আছে, আমার সাথে চলেন। তা আমি তাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে আমি টিএনটি কলোনিতে আসলাম। এসে আমি আমার বড় দুলাভাই তখন ওই জায়গা থাকতো। আমি বড় দুলাভাইকে বলতাম, উনি সচিবালয়ে চাকরি করতেন, মিনিস্ট্রি অফ হোমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বড় দুলাভাইয়ের কাছে গেলাম, গিয়ে আমি 200 টাকা নিলাম ওনার কাছ থেকে ধার। নিয়ে আমি মেয়েটার হাতে দিলাম, বললাম যে তোমার ভাড়া কত? বললো যে 30 টাকা বা 35 টাকা এরকম। আমি বলছি এই নাও 200 টাকা, তুমি চলে যাও। এই আমাকে গাড়িতে তুলে দেন। আমি বলছি ঠিক আছে। আরেকটা ছেলে আমাদের ওইখানে ছিল, ওকে বললাম যে তুই ওকে একটু গাড়িতে দিয়ে আয়। আর ওরা যাচ্ছিল, কিন্তু তখন অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে। ওই সময় মেয়েটি ক্ষুধার্ত ছিল, বমি করে ফেলছে। তখন ক্ষুধা জিজ্ঞেস করলাম যে ক্ষুধার কারণে বমি আসছে। আমি আবার তাকে আবার নিয়ে ফকিরাপুল মোড়ে, আপনার বাজারের ঠিক মোড়ে একটা তেহারির দোকান ছিল, অনেকগুলো তেহারির দোকান এখনও আছে। তা আমি ওইখানে নিয়ে গেলাম, তাকে একটা তেহারি খাওয়ালাম। খাওয়ায় আমি ওই ছেলেটার সাথে পাঠিয়ে দিলাম যে চলে যা। তো কিছুক্ষণ পর ছেলেটা আসলো, এসে আমাকে আবার ডেকে ঘর থেকে বের করলো। বের করে আমাকে বলল যে নিপু ভাই, ওই আজকে তো রাস্তায় স্ট্রাইক, আজকে মুন্সিগঞ্জের কোনো গাড়ি যাচ্ছে না, আগামীকালকে আহ, যেতে পারবে। তাই আমি বললাম তাহলে মেয়েটাকে এখন কোথায় রাখবি? তোদের ঘরে কি রাখা সম্ভব? বলছে যে না। তা আমাদের ঘরেও রাখা সম্ভব না, কারণ আমি মানে আমার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে ঘরে। এই জন্য আমি বললাম যে, তখন আমাকে ওই ছেলেটা বলে এক কাজ করি ভাইয়া, তাহলে এরিনা হোটেল আমাদের খুব পরিচিত, ফকিরাপুলের ঠিক বাস কাউন্টারের এখানেই এরিনা হোটেল নামে একটা হোটেল আছে, আবাসিক হোটেল। তো বলে যে হোটেলে রেখে আসি, আপনার কথা বলে। তখন আমি বললাম যে না রে, এই কাজটা করিস না, কারণ বাই চান্স মেয়েটার সাথে যদি কোনো কিছু হয়, তাহলে আমাদের বিরুদ্ধে একটা মামলা হয়ে যাবে। এতে সবচেয়ে নিরাপদ হলো পুলিশ। আমরা পুলিশের সাথে সহযোগিতা নেই, পুলিশ কি বলে দেখি। তখন ছেলেটা আমাকে বলল যে ভাইয়া তাহলে আপনি যান, আমি থানায় ঢুকবো না, আমি থানায় ঢুকি না। তো এই মেয়েটাকে বললাম, মেয়েটা কোনোভাবে রাজি হচ্ছে না। মেয়েটা বলে যে পুলিশে কিন্তু সবসময় উল্টা কাজ করে, আপনি যে যাচ্ছেন ভালো, কিন্তু পুলিশ উল্টা কাজ করবে। আমি মেয়েটাকে বললাম যে দেখেন আপা, পুলিশ মানে হলো জনগণের বন্ধু। আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে পুলিশ মানে জনগণের বন্ধু, আর পুলিশ এটা সহযোগিতা করবে। এর কারণে থানায় আমার পরিচিত এক ভদ্রলোক ছিলেন, ওনার নাম সম্ভবত আহ, মানে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে এসআই নামটা মনে আছে, উনি মোশাররফ হোসেন, একজন এসআই ছিল মোশাররফ হোসেন। 2004 না 2005-এর কাহিনী এটা, 4 অথবা 5 এর ভিতরে আর কি। মোশাররফ হোসেন এসআইয়ের নাম। উনি মাথায় কোনো চুল ছিল না। আর একজন ওয়্যারলেস অপারেটর ছিল, ওনার সাথে আমার পরিচয় ছিল। তো ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, উনি খুব ফর্সা টাইপের। তো ওনার কাছে আমি নিয়ে গেলাম, নিয়ে বললাম যে ভাইয়া, আপনাদের তো পুলিশ, আপনাদের অনেক থাকতে পারে, তো ওই মেয়েটাকে রাত্রে থাকার মতো ব্যবস্থা করে দেন। সকালে ওর কাছে 200 টাকা আছে, ও গাড়িতে চলে মুন্সিগঞ্জ চলে যাবে। বলে যে কোথায় আসছিল? আমি বলছি ওইটা মেয়েটা বলছে ওর বোনের বাসা নাকি আসছে, বোনকে পায়নি। তা আমি ব্যবস্থা করেছিলাম ওর ভাড়ার। তা এখন আহ, আপনি গাড়ি আজকে স্ট্রাইক, তো আজকে হোটেলে তো আমি রাখতে পারি, আপনারা হয়তো থানায় রাখেন, অথবা হোটেলে রাখার ব্যবস্থা করেন। আপনারা যদি হোটেলে উঠায় দেন তাহলে মেয়েটা একবার নিরাপদ থাকবে। বলছে আমাকে, আমি তখন আমি বিদায় নিয়ে আমি চলে আসতেছি। এই সময় আমাকে উনি আবার ডাক দিল, বলেছে তুমি এক কাজ করো, বসো, স্যার আসুক, অর্থাৎ সেকেন্ড অফিসার। সেকেন্ড অফিসার আসলে ওনার সাথে কথা বলে তারপরে মেয়েটাকে রেখে যাও, কারণ তোমার সই টই লাগতে পারে হঠাৎ করে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তা আমি বসে আছি। আপনার রাত 11টার দিকে আসছে ওই যে সেকেন্ড অফিসার, না সরি 10টা, 10:30 এরকম সেকেন্ড অফিসার আসছে। এর আগে আবার মোশাররফ নামে এসআই আসছে, এসে কথাবার্তা বলল। কথা বলে আমাদের কাছ থেকে সব শুনলো, শুনে বলে যে ঠিক আছে স্যার আসুক, সেকেন্ড অফিসার। তারপরে সেকেন্ড অফিসার সাহেব আসলো, একবার অল্প বয়স্ক একটা ছেলে, অনেক ফর্সা। আমার নাম মনে নাই, শহীদুল বা এরকম কিছু নাম থাকতে পারে, আমার এখন মনে নাই, ওই সময় মনে ছিল। তো উনি কোমরে সিভিল ড্রেসে, গায়ে হলুদ জামা,
আর নিচে প্যান্টটা ছিল জিন্সের, রিভলভারটা একবারে দেখা যায় কোমরের, এইভাবে করে রেখেছে সিভিল ড্রেসে, কিন্তু রিভলভার আছে। উনি আসলো, আসার পরে এরা আমাকে, মোশাররফ সাহেব আর ওই আমার ওয়্যারলেস অপারেটর বললো যে ভাই এই তো আসছে, সেকেন্ড অফিসার আসছে, আপনি কথা বলেন। তা আমি সেকেন্ড অফিসারের কাছে গেলাম, গিয়ে আমি সালাম দিয়ে আমি সব কথা বললাম। বলার পর উনি বললো যে মেয়েটা কোথায়? আমি বলছি যে আপনাদের ওই যে ডিউটি রুমে বসে আছে। তো সেন্ট্রি দিয়ে মেয়েটাকে ডেকে আনালো, এনে মেয়েটার কাছে আবার জানতে চাইলো। মেয়েটা ঠিক আমি যেভাবে বলেছি বা যেটা সত্য ঘটনা মেয়েটা ওইটা বললো। বলার পরে এখন ডিউটি অফিসার আমার দিকে তাকায় আছে, তাকায় থেকে বলতেছে যে সেন্ট্রি ওরে হাজতে ঢুকাও। আমি বলছি কেন রে ভাই? তো উনি উঠে আমাকে সরাসরি একটা চড় দিয়ে দিল। বলল যে তরে তুই এই যে সারাদিন মাগিবাজি করলি, আর এখন এখানে। আমি বলছি সারাদিন কোথায় রে ভাই, আমি তো মাগরিবের আগে তারে পাইছি, সে এরকম জায়গা থেকে। আপনি ওই জায়গায় মানুষ আছে, ৯ নম্বর রোডে মানুষ আছে, সেই মানুষকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। বা আমার সাথে আরও একটা ছেলে ছিল এই যে মতিঝিল টিএনটি কলোনির, তাকে জিজ্ঞেস করতে পারেন, তেহারির দোকানে জিজ্ঞেস করতে পারেন। আমি তো এগুলা করেছি, আপনি এইভাবে কথা বলতেছেন একটা না জেনে। তখন উনি আমাকে আরও কিছু মানে আঘাত করলো, আঘাত করে আমাকে সরাসরি হাজতে ঢুকালো। হাজতে ঢুকানোর পরে এই মেয়েটাকে নিয়ে উনি প্রথমে একটা রুমে গেল, আমি দেখতে পেলাম যতটুকু সম্ভব। তারপরে কোনো একজন পুলিশ এসে আমাকে অনেক রাতে আমাকে এসে বলল যে আপনি একটা মানে হাজতের সামনে দাঁড়িয়ে, গারদখানার সামনে দাঁড়িয়ে বলল যে আপনি অনেক বড় খারাপ একটা কাজ করেছেন। আমি বলছি কি? বলে যে এই যে মেয়েটাকে আনলেন, মেয়েটার জীবনটাকে নষ্ট করে ফেললেন আপনি। আমি বলি, কীরকম? কয় যে এই যে এখন এই যে সেকেন্ড অফিসার সাহেব ওর সাথে রাত কাটাচ্ছে, একটা ভদ্র ঘরের মেয়ে, কথাবার্তায় বা আলোচনায় বোঝা যায়, কিন্তু আপনি কেন থানায় নিয়ে আসলেন? আপনি পুলিশের অবস্থা কি জানেন না? তখন মনে করেন আমার অনেক কষ্ট লাগছে ব্যাপারটা, যে এরকম মানে মানুষ এরকম হতে পারে? পুলিশ জনগণবন্ধু, পুলিশ এরকম হতে পারে? রাত 2টায় আমাকে ডাকা হলো এবং ডিউটি অফিসার রুমে আপনার সেকেন্ড অফিসার বসা, এবং আমাকে বলা হলো যে তুই এই মেয়েটাকে তুই নিয়ে ব্যবসা করস এই মেয়েটাকে। তখন তো ভাই এগুলা বুঝিও না আমরা, এই যে এইসব মেয়ে দিয়ে যে ব্যবসা করে এগুলো তখন মাথায় আমাদের ঢুকেও না, বুঝি না। কারণ আমার বাবা ছিলেন আর্মিতে চাকরি করতেন, পরবর্তী সরকারি চাকরি থেকে রিটায়ার্ড করেছেন, এবং আমরা সবাই একটা কঠোর নিয়ন্ত্রণে থাকতাম। যেহেতু আর্মিদের ফ্যামিলি কেমন নিয়ন্ত্রণে থাকে আপনি ভালোভাবে জানেন, ওরকম নিয়ন্ত্রণে থাকতাম আমরা, এত কিছু আমাদের মাথায় ঢুকে নাই। তারপরেও আমি ছিলাম ম্যারিড, কারণ আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলছিলাম। তা আমি তাকে বললাম যে দেখেন আমি বিবাহিত, আমার সন্তান আছে, ছেলে মেয়ে আছে, এইসব কাজে আমি যাই না। আবার বলে যে আবার এগুলা কস। তখন আমাকে ভাই উপর্যুপরি মারা হলো, টর্চার করা হলো, নির্যাতন করে আমাকে বলে যে ওরে অস্ত্র মামলা ঢুকায় দে, ওই আওয়ামী লীগ করস না তুই? তা আমি বললাম এটার সাথে আওয়ামী লীগের সম্পর্ক রে ভাই? আবার কথা কস, ওরা অস্ত্র মামলা ঢুকাও। তা আমাকে হাজতে ঢুকানো হলো। আবার মেয়েটাকে ডাইকে আনলো, ওই হাজত থেকে আবার দেখা যাচ্ছিল ওইটুকু। মেয়েটাকে এবার ডেকে আনলো, একটুখানি দরজা একটুখানি দেখা যাচ্ছে, মেয়েটাকে এবার ডেকে আনলো। তারপরে আবার কি করলো, আবার নিয়ে গেল। মেয়েটাকে কিন্তু আপনার হাজতে ঢুকাচ্ছে না, মেয়েটা কিন্তু তাদের পার্সোনাল রুমে। পরে ভোরের দিকে ওই পুলিশটা, যে পুলিশটা আমাকে রাত্রে বলেছে, সে আবার এসলো। সে একজন মানে কনস্টেবল আর কি, কোনো স্টার ছিল না। তো উনি এসে আবার আমাকে বললো যে এই রাতে তিন তিন 3 থেকে 4 জন ওই মেয়েটার সাথে বাজে কাজ করেছে, কিন্তু তুমি কেন পুলিশের এখানে তারে নিয়ে আসলাম? এটা তো ভদ্রই মনে হয়। তা আমার মাথায় তো বাজ পড়লো ভাই। সকালে ডিউটিতে আসছে সেই মানে চেঞ্জ, ওই যে চেঞ্জের লোকজন আসলো, যারা আমি আনার পরে যারা ছিল থানায়, তো তারা আসলো, আসার পরে কয় কী ব্যাপার তুমি হাজতে কেন? আমি বললাম এই ঘটনা। এরপরে ডিউটি অফিসার বললো যে স্যার বলছে, সেকেন্ড স্যার বলছে। তখন সেকেন্ড স্যারের সাথে কথাবার্তা বলে ওরা আমাকে বললো যে এক কাজ করো, তোমার তো আসলে আমি একটা পাঁচানি মামলা দিয়ে দিই। এছাড়া তো স্যার বলছে অস্ত্র মামলায় তাহলে তো তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে, একটা পাঁচানি মামলা দিয়ে দিই। তো পাঁচানি মামলা কি? বলে যে এটা একটা মামলা, জাস্ট কোর্ট থেকে ছেড়ে দিবে। তা আমি বললাম আচ্ছা দেন। তো পাঁচানি মামলা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে কোর্টে পাঠানো হলো, মেয়েটাও কোর্টে পাঠানো হলো। আচ্ছা, যদিও একই গাড়িতে, কিন্তু আমরা ভিতরে আর মেয়েটা হলো বাইরে। পুলিশরা যে বসে, এই পুলিশের সাথে নিচে আরও 4টা মেয়ে ছিল, আর ওই মেয়েটাকে পুলিশের সাথে, আর আমরা ভিতরে ছিলাম। তো এইভাবে আমাদের কোর্টে নেওয়া হলো, কোর্টে নিয়ে আদালতে উঠলো। ওঠার পরে এখন আদালতে 500 টাকা ফাইন করলো আমার।
তখন আমি বুঝলাম যে আমি একজন পতিতার দালাল হিসাবে আমাকে দেখাইছে। পাঁচানি মামলা মানে পতিতার দালাল বা খদ্দের এরকম কিছু আরকি। তো দেখেন আমি আমার পুলিশকে আমি বিশ্বাস করে, আমি জনগণের বন্ধু মনে করে আমি আমার লাইফে একটা পতিতার দালাল হিসাবে পরিচিত হলাম আদালতের খাতায়। আর ওই মেয়েটা তার লাইফটা বরবাদ করে ফেললো। তারপর থেকে আমার মেয়েটার কোনো যখন আমাকে বের করে আনলো, ওই সময় আমার তো টাকা নাই। তখন আমি একজন ওই যে আমাকে যে আনছে কোর্ট দারোগা, তারে বললাম যে, "ভাই আমার কাছে তো কোনো টাকা নাই। আমি ৳৫০০ দিব কোত্থেকে?" তখন উনি বলে যে, "তোমার এক কাজ করো, তোমার হাতের ঘড়ি-টড়ি আছে এগুলা দাও।" তা আমার হাতে একটা ঘড়ি ছিল, একটা সানগ্লাস ছিল দামি, এগুলা নিছে এবং বলছে যে, "থানায় তুমি আরো ৳৩,০০০ ৳৩,০০০ পৌঁছায় দিও।" কিন্তু আমার কিন্তু জরিমানা ৳৫০০। বলছে, "আরো ৳৩,০০০ দিয়া দিও।" পরে আমি সেটা দিলাম। দেওয়ার পরে দিলাম মানে ওটা তো থানায় জমা। ওরা জাস্ট থানা থেকে তুলে নিব। এভাবে আমি কমিটমেন্ট করলাম। পরে সে ৳৫০০ দিয়ে আমাকে বের করে আনছে। আমি ওই সময় দেখলাম মেয়েটাকেও একটা অ্যাডভোকেট ঠিক কোমরে পেঁচিয়ে ধরেছে। মানে ক্যারেক্টারলেস অ্যাডভোকেটও। তো এইভাবে মনে করেন পুলিশ জনগণের বন্ধু। অথচ এই পুলিশের জন্য আমি দেখেন, আপনি ওই যে স্বাধীনতা যুদ্ধে তো এটা করেছি। ইভেন অ্যা ১৪, ১৩, ১৪ যখন এই যে পুলিশকে মারা হচ্ছে, তখন কিন্তু আমরা পুলিশের জন্য আন্দোলন করেছি, পুলিশ হত্যার বিরুদ্ধে। এবং এইবারও পুলিশ হত্যা আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি। আপনি ওই ইগুলা রেখেন, আমাদের কাগজগুলা দেখেন, আপনার বিভিন্ন থানায় জমা আছে। আমি পুলিশের জন্য মানববন্ধন করেছি। পুলিশের জন্য। তো পুলিশ সত্যিকার অর্থে পুলিশ যেন এরকম না হয়, পুলিশ যেন জনগণের বন্ধু হয়। এটা আমার আমার একটা মন থেকে আমি চাচ্ছি যে পুলিশ জনগণের বন্ধু হবে। এই ধরনের মানুষকে ফাঁসাবে না। এরাও তো আমরা যেমন আপনি যখন বলেন যে এই যে ৩,০০০ পুলিশ হত্যা করা হয়েছে, আমরা যখন বারবার বলি যে এরা আমাদের ভাই। কিন্তু আপনাদেরও মানা উচিত যে আমরা আপনাদের ভাই। আপনারা এইভাবে এই যে ইংরেজ সুলভ আচরণ করবেন না আমাদের সাথে। আমি বাংলাদেশ পুলিশকে এরপরও আমি সমর্থন করি। আমি চাই যে বর্তমানে কোনো পুলিশ এরকম নাই বা ভবিষ্যতে থাকবেন না, আশা করি। আপনারা মানুষের সাথে মিশেন, মানুষকে সহযোগিতা করেন এবং পুলিশ জনগণের বন্ধু। সত্যিকার অর্থে আপনাদের এটা পরিচয় করে দিতে হবে যে পুলিশ জনগণের বন্ধু। পুলিশ শত্রু নয়। পুলিশের কাছে মানুষ যেতে ভয় পায়। এই জন্য পুলিশ কোথাও যদি পুলিশ আঘাত পায়, আরও মানুষ মারে। এই কারণে মারে। কারণ আপনারা আমাদের সাথে খুবই খারাপ আচরণ করেন। আমি ভালোর জন্য গিয়েছি, আর আমাকে আপনি পতিতার দালাল করে দিয়েছেন পুলিশ। হ্যাঁ? তো কত বড়, আর একটা মেয়ের তো লাইফ নষ্ট করে ফেলছেন। তো আমি চাই যে এটা যেন আর এরকম ঘটনা যেন আর কারো সাথে না হয়। পুলিশ জনগণের বন্ধু, এই জিনিসটা যেন আপনাদের মনে থাকে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।